Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Welcome to a special edition with মডার্ন পৌরবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নারের থিওরি নিয়ে কথা বলি। ওই থিওরিকে কিন্তু আমরা কন্ট্রাডিক্ট করি। বাংলাদেশের সামাজিক পতিতাবৃত্তিকে যদি ব্যাখ্যা করি তাহলে সেক্ষেত্রে রাজনীতিটা বোঝায়। কারণ বাংলাদেশের রাজনীতি নামের যে জিনিসটা প্রচলিত, সেখানে তারা দেশপ্রেম, দেশের অবদান, দেশ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এগুলো কোনো টার্গেট না। তাদের টার্গেট স্রেফ একটা, দলকে খেদমত করা, দলের প্রধানের চাটুকারিতা করা, দলের প্রধানের পা চাটা, দলের প্রধানের শয়তানি, বদমাইশি, মিথ্যাচারিতা, আত্মম্ভরিতা, প্রত্যেকটা কাজকে বৈধতা দেওয়া একটা রাজনৈতিক নেতা এবং কর্মীদের অভ্যাস এবং চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে জেমস উইলফোর্ড গার্নার যেটা বলেছে, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য যদি দেশের কল্যাণ না হয় ওটা রাজনীতি না। গতকালকের আমাদের অনুষ্ঠানে আমার পাশে উপবিষ্ট শ্রদ্ধেয় শেখ মহিউদ্দিন আহমেদ কথা প্রসঙ্গে বলেছে যে বাংলাদেশের লোকজন রাজনীতি করে না, কিন্তু দল করে। আমি শেখ মহিউদ্দিন আহমেদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই কথাটাকে স্কোয়াশ করার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির একজন নেত্রী, তার নাম নিরু নীরা, তাকে আজকের অনুষ্ঠানে এই আমন্ত্রণ জানিয়েছি। কারণ আমি কখনো নিরু নীরাকে রাজনৈতিক কর্মী হিসাবে যদি মূল্যায়ন করি, অকথ্য ভাষায় গালিগালাজ করতে হবে, ওটা আমি করি না। নিরু নীরাকে আমি মূল্যায়ন করি ইন এ ডিফারেন্ট ওয়েতে। আজকের আমি নিরু নীরার কাছ থেকে শেখ মহিউদ্দিন আহমেদ যে কথাটা বলছে যে বাংলাদেশের লোকজন রাজনীতি করে না, দল করে, আমি এটার উপরে নিরু নীরার মূল্যায়নটা জানতে চাইব। তো আসুন দর্শকবৃন্দ, আগে আমি শেখ মহিউদ্দিন আহমেদ এবং নিরু নীরাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি খুব গর্বিত যে শেখ মহিউদ্দিন আহমেদ আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মিলেনিয়াম টিভির দর্শকদের। নিরু নীরা, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আপনি অংশগ্রহণ করছেন আমাদের টক শোতে আজকের। আমি খুব খুশি যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব মহিউদ্দিন আহমেদ, গতকালকের আপনি একটা কথা বলেছেন, এই কথাটাকে আমি বলবো, ইটস বিয়ন্ড লেকচার, ইটস বিয়ন্ড ওপিনিয়ন। একটা সত্যকে আপনি স্টেটসম্যান হিসাবে আপনি যে কথাটা বলেছেন, আমি প্রসঙ্গটায় আসি। মানুষ রাজনীতি করে, রাজনীতি করার মূল লক্ষ্য দেশের কল্যাণ। কিন্তু বাংলাদেশে আপনি সঠিকভাবে বলেছেন, যারা রাজনীতি করে তারা দেশের কল্যাণ বাদ দিয়ে দল প্রধানের কল্যাণ, তাদের এটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টাকে আপনি খুব সুন্দরভাবে মূল্যায়ন করেছেন। দেশের লোকজন রাজনীতি করে না, তারা দল করে। এই বিষয়টাকে আপনি এভাবে হঠাৎ করে আপনি কেন উপস্থাপন করলেন? এই বিষয়টা আপনার এরকম কেন মনে হয়েছে?
ধন্যবাদ জ্যাকব মিল্টন। আসলে এই বিষয়টা আমি অনেক আগে থেকেই আমি বলতে আসছি, লিখতে আসছি বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন ফোরামে। কিন্তু বিষয়টা আপনি যেভাবে কালকে পিক করেছেন এবং নিউ ইয়র্কে যেভাবে সবাই পিক করেছে, আমি আশাবাদী যে ভবিষ্যতে এই বিষয়টাকে সবাই অনুধাবন করবে এবং অনুধাবন করে তাদের ভুলগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে পারে। আমি একজন নাগরিক হিসাবে এই জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিগত মনে হয়েছে যে রাজনীতিটা আসলে আমরা করি কেন। বাংলাদেশে রাজনীতি করার জন্য যে কেউ ইচ্ছা করলেই যেভাবে আমলা হতে পারে না, যে কেউ ইচ্ছা করলেই মেজর হতে পারে না, জেনারেল হতে পারে না, যে কেউ ইচ্ছা করলে জাস্টিস হতে পারে না, তেমনি এদেরকে যারা চালায় ইচ্ছা করলে কেউ যদি সেই রাজনীতিবিদ হতে পারে তাহলে তো পুরো দেশের কোনো স্ট্রাকচারই থাকে না, কোনো সিস্টেম থাকবে না। তো সেক্ষেত্রে যখন আমি স্কুল লাইফ থেকে রাজনীতি করতে আসি, কিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, কিভাবে আমরা রাজনৈতিক লিটারেচার গুলো পড়েছি, কিভাবে রাজনৈতিক দলের এবং আমার প্রতিপক্ষ দলের, অন্যান্য দলের যে লিটারেচার গুলো আমরা পড়তাম, পড়ার পরে তারপর আমাদের সাথে তাদের কম্পেয়ার করতাম, তাদের কোথায় ঘাটতি আছে, আমাদের কোথায় ঘাটতি আছে, এগুলোর পরে আমরা নতুন দলিল রচনা করতাম। এই যে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা গত 40 বছরের মধ্যে আমি কোনো নতুন কিছু পাইনি। কিভাবে পাইনি? আজকে আপনি কয়েকটা জিনিস খুব লক্ষ্য করলে দেখবেন রাজনৈতিক দলগুলোয় কোনো নেতৃত্ব উন্নয়ন, যেটাকে বলি লিডারশিপ ডেভেলপমেন্ট, কোনো প্রকল্প নাই, কোনো সেমিনার নাই, কোনো সিম্পোজিয়াম নাই, কোনো ওয়ার্কশপ নাই। দ্বিতীয়ত, আপনি দেখবেন নতুন কোনো লিটারেচার এখন আর পয়দা হচ্ছে না কোনো রাজনৈতিক দলে। ইভেন আপনি যদি তৃতীয়ততে আসেন, এখন আমরা দীর্ঘ এক যুগের বেশি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি, এক নায়কতন্ত্র বিরোধী আন্দোলন করছি, গণতন্ত্রের উদ্ধারের নামে আমরা আন্দোলন করছি, ভোটের অধিকারের নামে আন্দোলন করছি। কিন্তু এইগুলা একটা রাজনৈতিক যে একটা চরিত্র তৈরি হবে, একটা ন্যারেটিভ তৈরি হবে, সেই ন্যারেটিভ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ পর্যন্ত সামনে দেয়া হয়নি। আমাদের এই গত এক যুগে কয়েকটি জেনারেশন ডেভেলপ করেছে যাদের বয়স 18 বছরের উত্তীর্ণ হয়ে গেছে। এদের সামনে রাজনীতির কোনো খোরাক নাই, এরা শুধু চরিত্র জানে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বেগম জিয়া, সিরাজ শিকদার, তারেক রহমান, জয়, ইত্যাদি 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 চরিত্র জানে, যে এই নামগুলো এক একটা ক্যারেক্টার। কিন্তু রাজনীতিটা কি? কেন আমি এদের দলটা করতেছি? এদের চেহারা সুন্দর এই জন্য করতেছি, না এদের সাথে অনেক বড় বেশি প্ল্যাটফর্ম লোকজন আছে, এখানে গেলে দ্রুত ফায়দা লোটার জন্য আমার সুবিধা হবে সেটার জন্য রাজনীতি করতেছি? কিসের জন্য রাজনীতি করতেছি? এইটা দলের পক্ষ থেকে নাই এবং তাদের পক্ষ থেকেও এরকম উদ্যোগী নেই। শুধু বলা হয় স্লোগান দাও, বক্তৃতা দাও, গদবান্ধা বক্তৃতা দাও, কতকে কত বড় গলায় বক্তৃতা দিতে পারো, এইটাই হলো রাজনীতি। এবং এই কারণে যে সুবিধাটা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? রাজনৈতিক নেতৃত্বের কোনো সিস্টেম না থাকার কারণে হঠাৎ করে দেখা গেল কোনো নির্বাচনের আগে বা কোনো শাখার সংগঠনের কমিটি করার আগে হঠাৎ করে তাদের সামনে নতুন নতুন কাউকে নাজিল করানো হয়। উপরে থেকে আদেশ, তিনি আসতেছেন, তিনি জীবনেও রাজনীতি করেন নাই, সারা জীবন দেখা গেছে ড্রাগ ডিলিং করছে, ব্ল্যাক মার্কেটিং করছে, কালোবাজারি করছে, খাদ্য ভেজাল দিছে। এই সমস্ত নতুন নতুন চরিত্রগুলো হঠাৎ করে তাদের সামনে চাপিয়ে দেওয়া হয়। তো এতদিন জীবনের 10 বছর, 15 বছর, 20 বছর আন্দোলন সংগ্রাম, জেল, জরিমানা ইত্যাদি করার পরে যে নেতৃত্বটা সামনে আগায় তৃণমূলে, তার মাথার উপরে যখন একটা গজব এভাবে নাজিল করে দেওয়া হয় দলের মধ্য থেকে অগণতান্ত্রিক ভাবে, সেই গজবকে অতিক্রম করতে পারে না, যে কারণে রাজনীতি আর রাজনীতি থাকে না। এমনিতেই রাজনীতি নাই, তারপরে আরো ঘাড়ের উপরেই যে চেপে বসার কারণে বাকি রাজনীতিটুক শেষ হয়ে যায়। শেষ হওয়ার কারণে যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে নেতৃত্বটা তৃণমূলে তৈরি হয় আদর্শবিহীন ভাবে, সেটাও মুখ থুবড়ে পড়ে, এর জন্য রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। এখন আমরা এক সময় আবহনী আমি ওই প্রসঙ্গটায় ডিফারেন্ট ওয়েতে যাব। আপনি যে কথাটা বলেছেন সাবজেক্টটা অত্যন্ত ক্লিয়ার, যে মানুষ
রাজনীতি করে, রাজনীতি করার আগে মানুষের অর্জন শিক্ষা তাদের শিখতে হবে, পলিটিক্স কেন করে উদ্দেশ্যটা তাদের বুঝতে হবে, এবং এটা এক্সিকিউট করতে গেলে কোনো একটা লিডারশিপের আন্ডারে তাদেরকে শিখতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়, এবং পরবর্তীতে তারা সামনে এগোতে পারে। এর কোনো জিনিসেরই অবস্থা বর্তমানে বাংলাদেশের আমাদের সোসাইটিতে আমাদের নাই। আমি এই কথাটাই আমি যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী নিরু নীরাকে জিজ্ঞাসা করব। শেখ মহিউদ্দিন আহমেদ উনি বলেছেন যে বাংলাদেশের লোকজন যারা রাজনীতি করেন তারা সবাই দল করে, কিন্তু তারা কেউ রাজনীতি করেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন নিরু নীরা? জি, ধন্যবাদ জেকব সাহেব। মহিউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যা হচ্ছে, রাজনীতি সত্যি কথা যেটা বলতে আমাদের দেশে রাজনীতি নেই, এটা দলনীতিতে পরিণত হয়েছে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি, এটাকে ঢেলে সাজানোর জন্য যে পরিকল্পনা দরকার সেগুলো কোনো দলের মধ্যে ওই প্র্যাকটিস চলছে না। দল আমরা কেন করছি, কেন করব? আমরা স্কুল কলেজ থেকে শুরু করে আমরা ধাপে ধাপে যেখানে পৌঁছানোর কথা, প্রথমত আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই দেশের মানুষকে যখন আমি ভালোবাসবো, সেজন্য দেশের মানুষকে ভালো একটা উপহার দেওয়ার জন্য দলগতভাবে দেশকে সুকাঠামো এবং সঠিক জায়গায় পৌঁছানোর জন্য যে ধারাগুলো দরকার না একজন রাজনীতিবিদের, সেটা আমাদের মধ্যে নাই। আর যেমন বিদেশে বলতে আমি আমেরিকার কথা বলবো, এখানে একটা মানুষ রাজনীতিতে আসতে হলে, পলিটিক্সে আসতে হলে তার ধারা কিন্তু সেই স্কুল কলেজ থেকেই শুরু হয়, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশের টোকাই থেকেও রাজনীতিতে চলে আসছে, স্কুল কলেজ পাশ করেও সেতে রাজনীতিতে চলে আসছে। কিন্তু এন্ডে গিয়ে যখন দেখা যায় যে একজন টোকাই চাঁদাবাজ করে যে পজিশনটা দখল করে আছে, যে পজিশনে যাওয়ার কথা চিন্তা করছে, একজন এডুকেটেড পার্সন যে দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে, তাকে দলগতভাবে আর সামনে আনা হচ্ছে না, সামনে আসার সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে দাঁড়িয়ে, আজকে যেহেতু আমাদের দেশে পলিটিক্যাল কোনো ইনস্টিটিউশন নাই, যেখান থেকে শিখে একটা বাচ্চাকে বড় হতে হতে একটা দেশ রান করার জন্য যা দরকার সেটা আমাদের দেশে হচ্ছে না। আমাদের যদি দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার চিন্তা থাকে, যে ফ্যামিলিগুলো আমরা হাতে গোনা বলি যে আমাদের দেশের পলিটিক্যাল ফ্যামিলি, তারা জোর করে হলেও সেটা দখল করে বসে আছে, কিন্তু ওই পর্যায়ে পৌঁছাতে হলে যে শিক্ষাগত যোগ্যতা দরকার, যে সোশ্যাল পাওয়ার যেটা দরকার, যে মানুষ আমাকে চাচ্ছে, যে গ্রহণযোগ্যতা, সেটা থাকুক আর না থাকুক, যে কোনো ভাবে তারা সামনে চলে আসে, সেটা টাকা দিয়ে হোক আর ইনফ্লুয়েন্স খাটিয়ে হোক, সে অস্ত্রের সামনে ধরেই হোক, তারাই সামনে আসছে। কিন্তু প্রকৃত পক্ষে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে, তাদেরকে সামনে আসার সুযোগ দেওয়া হচ্ছে না। থ্যাংক ইউ নিরু নীরা। আপনি যে বিষয়গুলোকে আপনি মূল্যায়ন করেছেন, বিষয়টাকে আমি অন্যভাবে যদি প্রশ্নটাকে এভাবে করি, সেটা হচ্ছে বিশ্বের সব রাষ্ট্রেই রাজনীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, এবং একটা রাজনীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় বেসিক শিক্ষা ব্যবস্থা থেকে, দেশপ্রেম থেকে, পরিবার থেকে, চরিত্র থেকে, অভিজ্ঞতা থেকে। এখন বাংলাদেশে শেখ মহিউদ্দিন আহমেদ, আপনি মনে করেন কিনা যে একটা রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অবস্থা বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে আজ অবধি কি আসলে তৈরি হয়েছে? প্রাতিষ্ঠানিক রাজনীতি বলতে যেটা বোঝায় শিক্ষার উপরে, অভিজ্ঞতার আলোকে, দেশপ্রেমের আলোকে যে রাজনীতিটা গড়ে ওঠার কথা, এই রাজনীতিটার প্রাতিষ্ঠানিক রাজনীতি গঠনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা বা শাসক গোষ্ঠীর কোনো ভূমিকা গত 50-52 বছরে পরিলক্ষিত হয়েছে কিনা? শেখ মহিউদ্দিন আহমেদ।
আপনি যদি একটা বিষয় দেখেন, বাংলাদেশ উত্তরকালে এখানে রাজনৈতিক দলগুলোর মুখ্য, আমি বড় দলগুলোর কথা বলতেছি, মুখ্য তাদের টার্গেটটাই হলো ক্ষমতা। তারা কিন্তু কেউ বলে না আমরা রাষ্ট্রের সেবা করতে চাই। আপনি দেখবেন তাদের শব্দ চয়নগুলোর মধ্যে রাষ্ট্র ক্ষমতা, এই যে ক্ষমতা, এই ক্ষমতা শব্দটা বলার সাথে সাথে এক প্রকার একটা অতি মানবীয়, এটা আপনি খারাপ সাইডেও বলতে পারেন, ভালো সাইডেও বলতে পারেন, একটা তাদের মধ্যে একটা আলাদা একটা চেতনা আসে, আমি ক্ষমতা পাচ্ছি, ক্ষমতা আমাকে নিতে হবে। এই যে একটা তার ভিতরে যে একটা আলাদা দাম্ভিকতা আসে, এই জিনিসটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। যেহেতু আমরাই পুঁজিবাদী সিস্টেমের মধ্যে আমরা গণতন্ত্রকেই বেসিক বলে আমরা ধরি। গণতন্ত্রটা কি হবে? সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা পরিচালিত হবে, সেইটাকে হবে গণতান্ত্রিক পদ্ধতি। এখন আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতি, সেখানে যদি আমরা বাদ দিলাম, এখানে কোনো ভোট চুরি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, তারপরেও 100 জন ভোটারের মধ্যে 60 জন ভোটার কিন্তু ভোট দিতে যাচ্ছে। 60 জনের মধ্যে যে ধরেন 3 জন যদি ক্যান্ডিডেট হয়, একজনে পাচ্ছে 40%, একজনে পাচ্ছে 30%, আরেকজনে পাচ্ছে 25%, আরেকজনে 5%। তো কি হচ্ছে, 60 জনের মধ্যে 40%, তাহলে এভারেজ বিলো কিন্তু 50% হচ্ছে। তো বিলো 40%-এরও নিচে আসতেছে। যদি 100%-এর মধ্যে ধরেন 30% লোকের ভোট দেওয়ার শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে 70% জনগণের উপরে। গণতান্ত্রিক সংজ্ঞায় পরিপূর্ণভাবে এইটাকে গণতন্ত্রের জন্য একটি বাধা হিসেবে ধরে পশ্চিমা সমাজ ব্যবস্থায় অনেকেই 51% ক্রস না হওয়া পর্যন্ত, ইভেন আমেরিকায় এই ভোটটা চলতে থাকে। 51% ক্রস হতে হবে যে এই ক্ষমতায় বসবে। তারপরেও আবার যে বাকি পার্সেন্টেজটাকে আবার শেয়ার করে দেওয়া হয় দলের মধ্যে, যে এইটা আবার ফিল আপ করার জন্য। এই যে নানানবিধ পরিকল্পনা, প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া চলছে, এই ব্যবস্থাটার তো অনেক দূরের স্বপ্ন বাংলাদেশে আমরা তথাকথিত গণতন্ত্রের জন্য যে চিল্লাপাল্লা করতেছি, আপনি যেটা বলছেন প্রাতিষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকভাবেই কোনো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কোনো প্রক্রিয়ার মধ্যে নাই। তাদের দলীয় কাঠামোর মধ্যেই গণতান্ত্রিকতা নাই। কোথাও এই গণতান্ত্রিকহীনতা কেন হচ্ছে? ওই যে আমাদের দেশে জমিদারি প্রথা, ওই যে রাজা বাদশা ছিল, আমরা তারপর আমাদের পীর সাহেবদের একটা সিলসিলা তৈরি হয়েছে, পীরের বাচ্চা পীর, নেতার বাচ্চা নেতা। এখন আপনি দেখবেন ঘুরে ফিরে সেই জায়গাটাই কিন্তু আমরা চলে গেছি। ইভেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সাবেক চেয়ারম্যানের ছেলে, না হয় মেয়ে, না হয় চেয়ারম্যান মারা গেছে তার বউ, এইভাবে হঠাৎ একজন মারা গেলেই তার বউ বাচ্চা নেতৃত্বে চলে আসে। ওই এলাকায় যারা এতদিন রাজনীতি করছে, তাহলে তারা কেন রাজনীতি করছে? কেউই করছে না, পাত্রীয়তা নাই। আপনি দলীয় কাউন্সিলের মধ্যে সবাই বলে আমরা নেতাকে দিয়ে দিলাম, নেতা যা খুশি তাই করুন। সংবিধানের, তার দলীয় সংবিধানের কোনো তোয়াক্কা নাই। কালকে মনে হয়েছে এইটা বাদ, আবার এইটা অ্যাড, অমুকে অমুক জায়গায়, অমুকে অমুক জায়গায়। আপনি যেখানে নিজের গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে পারতেছেন, সেখানে রাষ্ট্রে গণতান্ত্রিকতা আশা করা যেমন একটা, এটাকে কি বলবো, এটা হিপোক্রেসি, তেমনি জনগণ সত্যিকার ভাবে তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ ভবিষ্যতেও তারা রাষ্ট্র ক্ষমতা লাভ করলে, ওই যে রাষ্ট্র ক্ষমতা লাভ করলেও তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ পাওয়া সম্ভব না। মহিউদ্দিন আহমেদ সাহেব, আপনার কথাটার রেশ ধরেই আমি বলি, কোন একটা রাজনৈতিক দল যদি রাজনীতি করে, তাদের আলটিমেট টার্গেট যদি ক্ষমতায় যাওয়া হয়, এটা দোষের কিছু না। কারণ দেশের একটা সিস্টেমকে ডেভেলপ করতে গেলে ক্ষমতায় যাওয়ার তো কোনো আসলে বিকল্প নাই। কিন্তু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যটা কি? ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কি
দেশে অব্যবস্থা তৈরি করা, অরাজকতা তৈরি করা, নিজের লোভ, টাকার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, রাষ্ট্রটাকে জাহান্নাম বানানো, এই জন্যই কি ক্ষমতায় যাওয়া, না দেশের ভালোর জন্য ক্ষমতায় যাওয়া? সাবজেক্ট এভাবেও হইতে পারে। আমি সেম প্রশ্নটা নিরুনিরা আপনাকে করতে চাই। গত 50-52 বছরে বাংলাদেশের কোনো রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে বা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আপনার জানা মতে এমন কি কোনো বাংলাদেশের কোনো নেতা নাম আপনি বলতে পারবেন যে দেশের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি বিশেষ কিছু করেছেন? এমন কোন রাজনৈতিক নেতা কি ছিল বা এমন কোন রাজনৈতিক দল কি আছে যে একটা রাজনীতিকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাক? আপনি কি কারো কথা বলতে চান যে কেউ বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক রাজনীতির ব্যাপারে প্রিচিং করেছে, চেষ্টা করেছে একটা প্রাতিষ্ঠানিক রূপে দেয়ার? নাই, এখন এটা সবাই জানে। কিন্তু কোন দল বা কোন দলের প্রতিষ্ঠাতা বা কেউ কি আদৌ চেষ্টা করেছে? জি, আমার লিডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে করেছেন, কিন্তু আজ যদি সে বেঁচে থাকতেন বা তার যদি সুযোগ থাকতো করার, আজকে এই বাংলাদেশকে অন্য এক রূপের বাংলাদেশ আমরা পেতাম। আমরা এতই দুর্ভাগ্য যে খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে তাকে যেতে হয়েছে। তিনি শুধু বাংলাদেশে এই রাজনীতির প্রাতিষ্ঠানিক রূপ আনার চেষ্টা করেছেন এবং কিছুটা সে করেছেন যার রেশ ধরে আজকে বিএনপি আমরা পথ চলা শিখেছি। ধন্যবাদ দীরা। আমি এই কথাটাকে নিরুনিরা উনি বলেছেন, উনি একটা বিষয় কৃতিত্বের সাথে বলেছে যে ওনার দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। আপনি কি তাই মনে করেন? আর যদি করে থাকে কিভাবে করেছেন? ধন্যবাদ। জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, আমি একটা কথা বলবো, উনি জেনারেল, এতে কোনো সন্দেহ নাই। ওনাকে আমরা মূল্যায়ন করতে গেলে কি আমরা জেনারেল হিসাবে বলবো নাকি প্রেসিডেন্ট হিসাবে বলবো? আচ্ছা, এখানে আমার মূল্যায়নে আমার কাছে জেনারেল জিয়া একজন হিরো। সেখানে প্রেসিডেন্ট জিয়া থেকেও আমি জেনারেল জিয়াকে আমার রাষ্ট্রের হিরো হিসাবে বেশি মূল্যায়ন করি। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে আমি তাকে জেনারেল জিয়া বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মনে করি তাকে যথাযথ শ্রদ্ধা দেয়া হয়। প্লিজ গো অন। সেক্ষেত্রে ধরেন জেনারেল জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আসার পরে তিনি অত্যন্ত সুন্দরভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে মেধাবী লোকজনকে বাছাই করা শুরু করলেন, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, যাদের মধ্যে শিক্ষা রয়েছে, যাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা রয়েছে। তিনি তাদেরকে কালেক্ট করলেন, তাদের দ্বারা ধীরে ধীরে, একদিনেই নয়, ধীরে ধীরে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। প্রথমে বিভিন্ন সংগঠনের সমন্বয় করলেন, তারপরে একটি একক রাজনৈতিক দলের উপহার দিলেন। সবচেয়ে ভালো যে বিষয়টা ছিল জিয়া রহমানের, সেটা ছিল তিনি একটি রাজনৈতিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন দলের জন্য। আজকে আপনি বিএনপির মধ্যেই পাবেন, বহু নেতা পাবেন সেই রাজনৈতিক স্কুলের প্রিন্সিপালের নামটাই জানে না, সেই লোকটা কিভাবে মারা গেছে সেটাও অনেকে জানে না। আজকে সেই প্রতিষ্ঠানটি নাই। এই একটা বিষয় যদি আপনি দেখেন যে একটি রাজনৈতিক দলের জন্য একটি রাজনৈতিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে রাজনীতিকে তিনি প্রাতিষ্ঠানিক রূপে বিবর্তনের মধ্য দিয়ে নিয়ে আসবেন এবং আগামীর নেতৃত্বগুলো এই স্কুলের শিক্ষার মাধ্যমে গড়ে উঠবে। প্রথমেই আমরা আজকে জিয়া রহমানের মৃত্যুর পরে আমরা কিন্তু দেখেছি, তার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি ধীরে ধীরে জিয়া রহমানের সেই রাজনৈতিক চিন্তা চেতনাগুলো একের পর এক বিদায় হতে, উপেক্ষিত হতে, এবং যে কারণেই আজকে রাজনীতিতে প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। এবং আমরা রাজনীতির মাঠে তা পর্যাপ্তভাবে আমরা দেখছি যে কেন বিরোধী শক্তিগুলো ব্যর্থ হচ্ছে। কারণ রাজনীতিতে আমরা অবশ্যই বলতে পারি বর্তমান ক্ষমতাসীন দলের থেকে, দলের বিপরীতে যতগুলো রাজনৈতিক দল আছে
সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি জনসমর্থনের দিক থেকে, এবং এখনো কিন্তু আমরা তাদের মধ্যে কোনো মূল্যায়ন পাচ্ছি না যে এই ব্যর্থতাগুলো কেন। সেটা কি রাজনৈতিক ব্যর্থতা, সেটা কি নেতৃত্বের ব্যর্থতা, সেটা কি কর্মসূচির ব্যর্থতা, নাকি লিটারেচারের ব্যর্থতা, নাকি নতুন কোনো ন্যারেটিভ নাই প্রজন্মের কাছে, কিসের জন্য আন্দোলন হবে সেই ব্যর্থতা। এই যে বিষয়গুলো, এগুলো যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি সমগ্র রাজনৈতিক মধ্যে এই ব্যবস্থা, গণতান্ত্রিকতা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে না। একইভাবে আপনি যদি সরকারি দলে দেখেন, এখানে তাদের ঐক্যটা হচ্ছে লুটপাটের ঐক্য, এখানে দখলদারিত্বের ঐক্য, রাজনীতিটা নাই। তারাও কিন্তু আজকে যদি তাদের ক্ষমতা চলে যায়, কালকে আওয়ামী লীগের কাউকে আপনি খুঁজে পাবেন না রাজনৈতিক আদর্শের জন্য, কারণ আদর্শই তারা জানে না। এটা আমাদের জাতির জন্য একটা অশনি সংকেত, জাতির অস্তিত্বের জন্য, যে কারণে আমরা কিন্তু ভারতীয় আগ্রাসন পাচ্ছি। আমি ওই প্রসঙ্গটা পরে যাই। আমি আবার নিরুনির আপনার কাছে ফিরে আসছি। আপনি গর্বের সাথে বলেছেন যে আপনার নেতা জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। মহিউদ্দিন আহমেদ সাহেব এগ্রি করেছেন এবং উনি এটা বলেছেন যে ওনার মৃত্যুর পরে ধীরে ধীরে ওই প্রাতিষ্ঠানিক রূপ যেভাবে জিয়া রহমান সাহেব দেওয়ার চেষ্টা করেছে, আপনি কি মনে করেন 90 সাল থেকে আপনার দল 2 বার বা 3 বার গভর্নমেন্ট ফর্ম করেছে, আপনার কি মনে হয়েছে এই 3 বার গভর্নমেন্ট ফর্মের পরে আপনার দল জিয়া রহমানের স্বপ্ন অনুযায়ী রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ওই প্রোগ্রামটা কি চালু করেছিলেন? কোনো প্রকার চেষ্টা ছিল? এই মুহূর্তে ওই রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো এফোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে? আদৌ এর কি কোনো এফেক্ট দেশের দলের উপরে করেছে? এমন কিছু কি আপনি বলতে পারবেন? এক্স্যাক্টলি আমি আপনাকে কোনো উত্তর দিতে পারতেছি না, বাট বর্তমান পরিস্থিতিতে যা দরকার সেটা আমাদের দেশে নেই। এখানে লিটারেসি যে সাবজেক্টটা মহিউদ্দিন সাহেব বলেছেন, আমি এগ্রি করি আপনার সাথে, প্লাস আপনার লিডারশিপের কথা যেটা বলেছেন সেটাও আমি এগ্রি করি। আজকে আমার দল অনেক বছর তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় থাকাকালীন একরকম অবস্থা, ক্ষমতায় না থাকার জন্য যেটা, সেটা তো আরো মাইনাসের দিকে যাবে। আমাদের দেশে এখন এটার তো আমাদের কোনো সুযোগ নাই। আমরা যখন পাওয়ারে আসব তখন পিছনে আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমরা সংশোধন করে আমরা সামনে এগিয়ে যাব। তবে এটা এক অর্থে আমার স্বীকার করতে হবে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য রাজনীতিতে যেটা দরকার সেই প্র্যাকটিস আমার দলের মধ্যে নেই। ওকে, মিস নিরুনিরা, আমি বিষয়টাকে এভাবে বলি, রাজনীতিকে ডেভেলপ করার জন্য সভ্য রাজনীতিতে একটা রীতির প্রচলন আছে। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা গভর্নিং নিয়ে ব্যস্ত থাকে, সরকার পরিচালনা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওই রাজনৈতিক দলটা যখন ক্ষমতায় না থাকে তখন নীতি প্রণয়নের ক্ষেত্রে, একটা শ্যাডো গভর্নমেন্টের ভূমিকা পালনের ক্ষেত্রে একটা রাজনৈতিক স্কুল, নীতিধারা ওইগুলো প্রতিষ্ঠা করে। গত 16 বছর আপনার দলটি এই সুযোগটা পেয়েছে যে তাদের নিজেদের দলের লোকজনদেরকে সুসংগঠিত করবে, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করবে, একটা পরিকল্পনা শিখাবে। আপনি কি মনে করেন আপনার দল এই সময়টাকে গত 16 বছরে কাজে লাগিয়েছে? না। মহিউদ্দিন আহমেদ সাহেব, নিরুনিরার উত্তরটাকে আপনি কিভাবে নেবেন? উনি সৎভাবে বলেছেন যে গত 16 বছরে এই দলটি ক্ষমতায় নেই, কিন্তু দল গোছানোর ক্ষেত্রে সাংগঠনিক পর্যায়ে, নীতিগত পর্যায়ে তার দল কোনো কাজ করেনি। বিষয়টাকে আপনি কি তাদের রাজনৈতিক দুর্বলতা হিসাবে দেখবেন না নেতৃত্বের দুর্বলতা হিসাবে দেখবেন? আমি আরেকটি দলের প্রধান হিসেবে আমি ওই দলের বিষয়ে আমি কিছু বলাটা সমীচীন না, তারপরেও আমি একজন নাগরিক হিসেবে, এবং যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, এখানে আমাদের পর্যবেক্ষণ তো থাকেই। কারণ এই পর্যবেক্ষণটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা রাজনীতির মাঠে আমরা আমাদের কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, বিএনপির মধ্যে সমস্যাটা কোথায়?
বিএনপির মধ্যে মূল সমস্যাটা হলো 2000 সাল পর্যন্ত বিএনপিকে যারা এগিয়ে নিয়েছে প্রত্যেকেই ছিলেন জিয়াউর রহমানের তৈরি মানুষগুলো, যাদেরকে তৈরি করা হয়েছিল, যারা মেধায়, মননে, শিক্ষায়, মর্যাদায় যারা অগ্রগামী ছিল। 2000-এর মধ্যে তারা অনেকেই বয়সের ভারে নুজো হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, বা তারা আর রাজনৈতিক চেতনা চালিয়ে নিয়ে যাওয়ার মতো বয়সের ছিলেন না, যে কারণে হঠাৎ করেই একটা শূন্যতা তৈরি হয়েছে। এই লোকগুলোকে রিপ্লেস করার জন্য, ওই রাজনৈতিক স্কুলটা আর বহাল না থাকার কারণে রিপ্লেস করার জন্য প্রজন্মগুলোকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হয়নি। হঠাৎ করে 2000 সাল থেকে যেভাবে ওখানে একটা কাঠামো, নয়া কাঠামোকে রিপ্লেস করার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেইটা কার্যকর ছিল। সেইটা কার্যকর না হওয়ার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। এটার জন্য জিয়াউর রহমান, বেগম জিয়া চেষ্টা করেছেন, তারেক রহমানও চেষ্টা করেছেন, কিন্তু নানাবিধ কারণে, কেন আমি এটা সবকিছু বলতে চাই না, এটা তার আভ্যন্তরীণ ব্যাপার, কারণ সবকিছু বলাটা আমার জন্য সমীচীন নয়। এটা হয়তো অনেক সময় মনে হবে যে আমি অনধিকার চর্চা করছেন, অনধিকার চর্চা, কুৎসার মতো মনে হবে, যদিও এটা সত্য। তারপরে আমি কুৎসাটা আমি বিষয়টাকে এভাবে কি বলতে পারি, আপনি বলছেন 2000 সাল পর্যন্ত যে লোকগুলো বিএনপির নেতৃত্বে ছিল তারা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, অভিজ্ঞ ছিলেন, জিয়াউর রহমান তাদেরকে তৈরি করে গিয়েছে। 2000 সালের পরে রাজনীতিতে তারেক রহমান, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, একরকম দলের সাংগঠনিক নেতৃত্বটা ওনার হাতে ছিল, গভর্নিং এর চেয়ে সাংগঠনিক ছিল, এবং সাংগঠনিক পর্যায়ে অনেকে তারেক রহমানের এই সাংগঠনিক কর্মতৎপরতাকে পজিটিভ হিসাবে দেখেছেন। আপনি এই কর্মতৎপরতাকে যদি পজিটিভ হিসাবে দেখেন, তারেক রহমানের সাংগঠনিক দুর্বলতা 2000 সাল থেকে 2009 সাল এর মধ্যে এমন কি ঘটলো যে তারেক রহমান become the liability for BNP, the way the senior leadership, those who do not like তারেক রহমান, তারা বলে তারেক রহমান দলের জন্য লায়াবিলিটি। বিষয়টা কি আপনাদের কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হয় না? বিষয়টা এই পর্যায়ে কেন গেল? বিষয়টা হলো তারেক রহমানের কর্মতৎপরতা আর রাজনীতিতে রিপ্লেসমেন্ট করার জন্য যে বিবর্তনের প্রক্রিয়া, এই দুইটা কিন্তু এক না। ওকে, আমার কর্মতৎপরতা প্রচুর, আমার ইচ্ছা প্রচুর না, আমি সাংগঠনিক কর্মতৎপরতার কথা বলছি না। সাংগঠনিক কর্মতৎপরতা আর দলের মধ্যে সুশিক্ষিত প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে তোলা, দিস ইজ ওয়ান ইজ রিলেটেড টু আদার। আপনি কম্বাইন যদি করেন, এইটা যদি বাদ দেন, শুধু সাংগঠনিক আপনি কমিটি বানাইলেন, অমুক করলেন, তমুক করলেন, আমি বুঝেছি, এটা তো এটার নাম রাজনীতি না, এটার নাম দল। ওকে, রাজনীতি যেটা, সেই প্রশিক্ষিত নেতৃত্ব কিন্তু গড়ে ওঠার কোন প্রক্রিয়া, কোন কর্মসূচি আজ পর্যন্ত পাইনি আমরা, জাতি দেখেনি। ওকে, সেটা বিএনপির মধ্যে নাই। এখন আপনি কি দেখেন, আপনি একটা খুব মূল্যবান কথা বলছেন, আপনার কথাটাকে আমি নোট করেছি। বর্তমানে আওয়ামী লীগের মধ্যে যা আছে এটা হইতেছে লুটপাট তন্ত্র, ক্ষমতা ভোগ করার তন্ত্র। এখন কথাটা হচ্ছে যে এইখান থেকে আমি দল থেকে দূরে যে কারাকারি করে আমার ভাগ পাবো না, এটার দরকার নাই। আমি হাসিনা শেখ যা করে আমি তার ভিতর থেকে লুটপাটের জন্য দলের সাথে থাকবো। আপনার কথাটা আমি বুঝেছি। এখন তাইলে আওয়ামী লীগের মধ্যেও নাই, বিএনপির মধ্যেও নাই। বাংলাদেশে এমন আর কি কোনো দল আছে যারা আপনারা মনে করেন যে রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রাজনীতি হিসাবে দেখে, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে তারা নেতা মনোনয়ন করে, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে তারা সংগঠনকে শক্তিশালী করে, এমন কি কোনো দল আপনার নজরে আছে বাংলাদেশে? এখন আমি অন্য কোনো দলের কথা বলতে চাই না এই কারণে, কারণ রাজনীতির মাঠে আওয়ামী লীগ এবং বিএনপির অর্ধেক কাভার করে এইরকম জনসমর্থন পুষ্ট কোন রাজনৈতিক দল কিন্তু নাই। যেহেতু তাদের অর্ধেক হওয়ার যোগ্যতা এখন পর্যন্ত, মানে সাংগঠনিক ভাবে নেতৃত্বের অনেক দলই আছে,
নেতৃত্বের কাঠামোর মধ্যে থেকে বিল্ড আপ করার জন্য, লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য হলো আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ এই দুইটা দলের অর্ধেক জনসমর্থনও কারো নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আলোচনাটা আমি 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 আপনার সাথে দ্বিমত পোষণ করি। আপনি দুইটা বড় দলের কথা বলছেন, এই দুইটা বড় দলকে মানুষ দোষারোপ করে পরিবারতান্ত্রিক বিষাক্ত রাজনৈতিক দল, যারা বাংলাদেশের রাজনৈতিক দলই হওয়ার যোগ্যতা রাখে না। তাদের জনপ্রিয়তা আছে, একটা দলের জনপ্রিয়তা মুজিব শেখের জন্য, আর একটা দলের জনপ্রিয়তা জিয়াউর রহমান সাহেবের জন্য। সো তাদেরকে আপনি রাজনৈতিক দল না, বরঞ্চ আমি তাদেরকে বলবো দুইটা পরিবার এই দুইটা পারিবারিক ব্যবসাকে রাজনীতি হিসাবে রিপ্রেজেন্ট করে। এখন কিন্তু এই যে জনগণ যারা বলতেছে, তারাও কিন্তু এই দুই দলের ব্যানার ছাতার তলেই কিন্তু। ওকে, এখন আমি যে কথাটা বলছি, আপনি জনসমর্থনের কথা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে, আপনি যদি চিন্তা করেন যে এরা রাজনৈতিক দল, আপনি একটু দেখেন একটা স্ট্রাকচারাল ওয়েতে যদি একটা সংগঠনকে আপনি বিচার করতে যান, তাহলে টিওএনডি দেখে, টেবিল অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট। এক্ষেত্রে যদি আপনি দেখতে যান, তাহলে বলে অমুক দেশের এত সেনাবাহিনী আছে, অমুক দেশের এত বিমান বাহিনী, নৌবাহিনী আছে এবং পুলিশ ফোর্স আছে। তাইলে ওই দলটার স্ট্রেংথটার জন্য তারা দেখে কি জানেন, ওই দলের নেতা এবং কর্মী কতজন আছে নাই। জনসমর্থন দিয়ে আপনি একটা দলের স্ট্রাকচারাল পরিধিটাকে আপনি বিচার করতে পারবেন না, এটা নাই। এটা আপনারা যতভাবে ব্যাখ্যা সঠিক। তো এখন সাংগঠনিকভাবে বাংলাদেশে যদি আপনি দেখেন, সাংগঠনিকভাবে কোন দলটা সবচেয়ে বেশি শক্তিশালী বাংলাদেশে? না, এটা ভাই আমি বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আছে না, আমি একটু বুঝতে চাচ্ছি ভাবে আমাদের কে শক্তিশালী আছে এটা নির্ধারণ করার দায়িত্ব আপনার বা আমার না। আমি আপনার সাথে একমত না। বাংলাদেশের সাংগঠনিকভাবে সবাই বলে, আমি কথাটাকে এভাবে টানি যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সবচেয়ে শক্তিশালী দল, এই কথাটা প্রচলিত আছে, কারণ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। না, এই জন্য না, আমি আপনাদের দুইজনের সাথেই দ্বিমত পোষণ করি। মূলত 1971 সালের পরে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাকে ভারত টিকিয়ে রেখেছে তাদের কল্যাণের জন্য। আমি আপনাদের দুইজনের কারো মতামতের জন্য না, আমি ফ্যাক্টটাকে বলছি। আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাটা নিয়ন্ত্রিত হচ্ছে ভারতের দ্বারা। ঠিক আছে, আপনি ভারতের টপিকসটা পরে বলবেন। না, আমি ওখানে যাচ্ছি, তাহলে আমি একটু আমি যাব। আচ্ছা, এখন তাহলে কথাটা কি সাংগঠনিক পর্যায়ে? তাহলে আমরা বলি যে বাংলাদেশে রাজনৈতিক দলের ভিতরে সাংগঠনিক সবচেয়ে শক্তিশালী অবস্থান আওয়ামী লীগের। আমি এখনকার কথা বলছি না, ধরেন আপনি পিছনে তাকান, ভারত তাদেরকে একটু শেষ করতে দেন ভাই, আমি যাই ওখানে। ওকে, সাংগঠনিক ভাবে। আচ্ছা, এখন আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে এভাবে সংগঠিত করে খুব শক্তিশালী একটা সংগঠন হিসাবে দাঁড় করানো হয়েছে, আওয়ামী লীগ দাঁড় করিয়েছে। বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল। বিএনপি এত জনপ্রিয় যে প্রমাণ করে জিয়াউর রহমান সাহেবের জানাজার অবস্থা, বর্তমানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় সেখানে ভোটের অনুমেয় সংখ্যা, এগুলো করলে মনে হয় বিএনপি যথেষ্ট জনপ্রিয় একটা দল। কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির পর্যায়ে দ্বিতীয় দল আমরা কি বিএনপিকে ধরতে পারি? সাংগঠনিকভাবে ধরলে এখনো আপনি বিএনপি, আমি যে কথাটা ভাই বলেন। আচ্ছা, সাংগঠনিকভাবে আপনি বিএনপিকে ধরতে পারলে গত 16 বছরে সাংগঠনিক পর্যায়ে বিএনপি এমন কোন স্ট্যান্ড কেন প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে? আমি ওই প্রসঙ্গটায় আসব। আমি আপনাদের দুজনের সাথেই দ্বিমত পোষণ করি। বিএনপি সাংগঠনিক পর্যায়ে আওয়ামী লীগের ধারে কাছেও নাই। বাংলাদেশের সাংগঠনিকভাবে দ্বিতীয় বৃহত্তম দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী যদি মাঠে সাংগঠনিক পর্যায়ে আজও একটা মিটিং দেয়, বিরিয়ানি খাওয়াইয়া পয়সা দিয়ে তাদের লোক আনতে হয় না, তাদের সাংগঠনিক লোকজন মাঠ বোঝাই করে দেয়।
যেটা বিএনপি পারে না। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় ব্যর্থতা, ঢাকায় কামলা শ্রেণীর কয়েকজন লোককে পদ দেয়া হয়েছে শুধু লোক জড়ো করার জন্য। মির্জা আব্বাসকে দেওয়া হয়েছে, সাদেক হোসেন খোকাকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ এমপি মকবুল রে দিয়েছে, মায়াকে দিয়েছে শুধু লোক জড়ো করার জন্য। কিন্তু জামাত ইসলামী কেউ রে লোক জড়ো করার জন্য নেতৃত্ব দেয় নাই। তো এখন সাংগঠনিক পর্যায়ে ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে যদি আমরা বিচার করতে চাই নিরপেক্ষভাবে, আমি আপনাদের দুইজনকে বলবো, আওয়ামী লীগ ভারতের দ্বারা সুসজ্জিত হয়েছে, কিন্তু জামাত ইসলামী নিজ যোগ্যতায়, নিজ শিক্ষায়, নিজ মহিমায় তারা শক্তিশালী হয়েছে সাংগঠনিক পর্যায়ে। মিস নিরৌনিরা, আপনি কি মনে করেন যে জামাত ইসলামীর সাথে বিএনপি গত 3 নির্বাচনে জোট না বেঁধে বিএনপি রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে? জেকব সাহেব, এতক্ষণ তো অনেক আলোচনা হয়েছে। আপনি যেভাবে কন্টিনিউ করে আসছেন আলোচনাটা মধ্যে আমার মনে হয় আমরা দুজনই অনেক কিছু মানে মিস করেছি মানে আরেকটু আগে আমাদের বলার সুযোগ দেওয়া দরকার ছিল। আর যদিও আমরা কোনো পেন অ্যান্ড পেপার নিয়ে বসিনি যে পয়েন্টগুলো কোট করব, এখানে আপনি কম্পেয়ার করছেন আমার দল বিএনপি এবং আওয়ামী লীগের সাথে, যে সাংগঠনিক সাইড নিয়ে যেটা কথা বলছেন, যে বর্তমানে এখন আওয়ামী লীগ তো পাওয়ারে আছে, এদের সবকিছুই বেশি থাকবে, এটাই নর্মাল। আজকে আমরা বিএনপি অনেক বছর পাওয়ারে নেই, কিন্তু এখানে যেটা আমাদের নেগেটিভিটি বলবো সেটা যে পাওয়ারে না থাকলেও একজন শ্যাডো গভর্নমেন্ট হিসাবে যেভাবে তারতম্য চালানো দরকার সেটা আমাদের মধ্যে হয়নি বলে আমি মনে করি। এখন আমার মনে করাই তো সবকিছু না, যেহেতু আপনি জামাতকেও এখানে নিয়ে আসছেন এবং আপনি তো জামাতের পক্ষেই কথা বললেন, আমি বলবো। আর আওয়ামী লীগ বর্তমানে যেটা করতেছে এখানে তো সাংগঠনিক কেন, সবকিছুতেই যদি আমি বলতে চাই, আমি বলবো 100% এখানে ভারতের ইনফ্লুয়েন্স কাজ করতেছে, যার কারণে আওয়ামী লীগ আরো শক্তভাবে আঁকড়ে ধরে আছে। তারা ক্ষমতা ছাড়ার কোনো চিন্তা ভাবনা, কোনো মানে ধ্যান ধারণাই নাই। তারা এটাকে একদম সে গড গিফটেড বলে একটা কথা, তারা সেভাবেই আপন মনে চালাচ্ছে, আপন মনে তারা এটা ধরে রাখছে, এখান থেকে তাদের সরতে হবে বলে তারা কখনো চিন্তা করে না। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আপনি প্রশ্নটার উত্তর দিচ্ছেন না। আমি একটা কথা বলছি, আমি জিজ্ঞাসা করেছি, সেটা হলো গত আমি যে কথাটা বললাম, কেন বলবেন না? আপনার মহাসচিব বলেছে আমি জামাতের রাজনীতিকে পছন্দ করি না, আইডিয়াল মনে করি না। আবার অন্য নেতা বলছে আমরা জামাতের সাথে জোট না করে ভুল করেছি, কিন্তু কেন্দ্রীয়ভাবে বিএনপি কোনো মতামত দেয় নাই। আপনি কি মতামত না দেওয়ার পক্ষে? রাইট, এটা যদি কেন্দ্রীয়ভাবে কোনো মতামত হয়ে না দিয়ে থাকে তাহলে সেটা দলীয় কোনো মতামত না। আমি মনে করব ওটা তার ব্যক্তি মতামত যে দিয়েছেন সেটা। এখন সেভাবে যদি আমাকেও বলা হয় যে ব্যক্তি মতামত, হ্যাঁ ব্যক্তি মতামতের কথা বললে আমি জামাতকে সাপোর্ট করব, দা ওয়ে দে আর রানিং দেয়ার পার্টি। ওকে, থ্যাংক ইউ মহিউদ্দিন আহমেদ সাহেব। আমি যে কথাটা বললাম, হঠাৎ করে বিএনপির দলের মহাসচিব বলেছে যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি না, আমাকে যদি চয়েস দেওয়া হয় বাম রাজনীতি এবং জামাত, আমি বাম রাজনীতিকে সমর্থন করব। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা বিএনপি মহাসচিবের একটি ব্যক্তিগত মতামত থাকতেই পারে। যেমন আমি আমার রাজনীতিতে আমি প্রতিপক্ষ মনে করি সরকারকে, আমি সরকারের প্রতিপক্ষ। আমি বিএনপির রাজনীতি এবং জামাতের রাজনীতি এগুলো নিয়ে কে ভালো কে মন্দ এটা আমার বলা সমীচীন নয়। শুধুমাত্র বলতে পারি আপনি যে পার্থক্যটা দেখিয়েছেন সেটা দেখিয়েছেন কর্মসূচি ভিত্তিক। শুধু কর্মসূচি, আদর্শ চর্চা, নেতৃত্বের উন্নয়ন, এই বিষয়গুলা আমি এটার উপরে জাজ করার মতো আমার অবস্থান নাই, আমি এটা করতে যাব না। আমি শুধু আমার রাজনৈতিক প্রতিপক্ষ সরকারি দল, সেই সরকারি দল কতখানি জনগণের সাথে প্রতারণা করতেছে, কতখানি ব্যতিক্রম ঘটাচ্ছে, কতখানি
আজকের জনজীবনে নাবিশ্বাস উঠেছে, কিভাবে মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে পুরো প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, কিভাবে পুরো রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, এই আমি কিভাবে প্রতিটা মানুষের মুখে বিষ তুলে দেওয়া হচ্ছে খাবারের ভেজাল দিয়ে, এবং সেটাকে প্রতিরোধ করা হচ্ছে না। আমি এগুলো নিয়ে কথা বলার জন্য। ওকে, শেখ মহিউদ্দিন আহমেদ, আমি বুঝেছি। আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। আমি আপনাদেরকে শেষ একটা প্রশ্ন করব, এটার ভিতরে আপনারা যদি নিজেদেরকে কনক্লুড করতে পারেন আমি খুশি হব। ইদানিং একটা কথা চাউর হচ্ছে, ভারতের পরামর্শে হাসিনা শেখ এই মুহূর্তে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপিকে কমপ্লিটলি ডিস্ট্রয় করার জন্য, রাজনৈতিক দল হিসাবে যাতে তারেক রহমানের নেতৃত্বে না থাকতে পারে এজন্য যা কিছু করার উনি করছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব লোকজনদের উপরে বেগম জিয়া বা তারেক রহমান সাহেব নির্ভর করতেন, এর প্রত্যেকটা লোককে, অধিকাংশ 75-80% নেতাকে হাসিনা শেখ অলরেডি কিনে ফেলেছেন। রাতের গণভবনে এখন তারা প্রত্যেকটা পার্টিতে অংশগ্রহণ করে, এবং এমনকি ভূমিদস্যু শাহ আলমের ও জায়গায় গিয়ে বিএনপির নেতারা জামা কাপড় খুলে হাসিনাকে প্রশংসা করে, শাহ আলমকে প্রশংসা করে। এমন তো এখন একটা সর্ববৃহৎ বিরোধী দল যাদের কাছ থেকে জনগণের চাওয়া পাওয়ার থাকে, কিন্তু ভারত যদি সিদ্ধান্ত নেয় এই বিএনপিটাকে নেতৃত্বহীন করা হবে, এবং দেখা যাচ্ছে মূলত ভারত সফলতার দিকে যাচ্ছে, এবং পরিশেষে তারেক রহমানকে একজন কনভিক্টেড ক্রিমিনাল দেখিয়ে বাংলাদেশে আইনগত দিক থেকে সরাসরি তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেগম জিয়াকে মেরে ফেলার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ দেখা যাচ্ছে ভারতের তৎপরতাটাকে সমর্থন দিয়ে বিএনপিকে ডিস্ট্রয় করার জন্য ওদিকে নিয়ে যাচ্ছে। আপনি অন্য একটা দলের রাজনৈতিক দলের প্রধান, কিন্তু এ ধরনের একটা প্রেসক্রিপশনকে আপনি কিভাবে দেখেন? সুস্থ রাজনীতির ময়দানে এ ধরনের একটা প্রেসক্রিপশনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যেহেতু প্রথমত বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ময়দান জিয়া রহমানের মৃত্যুর পরে আর ছিল না, এখন পর্যন্ত নাই, নাম্বার 1। নাম্বার 2, বর্তমানে বাংলাদেশ একটি রাজনীতিহীন অবস্থায় আছে। এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর ইউনূসও বলেছেন, আমি এটার সাথে একমত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আজকে 18 কোটি বলেন, 20 কোটি মানুষ বলেন, কারো পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো স্কোপ নাই স্বপ্ন দেখার যে আমি সরকার প্রধান হব, রাষ্ট্রপ্রধান হব, দলের প্রধান হব, বড় 2টা দলের প্রধান হব। এই যে কিয়ামত পর্যন্ত এই যে জগদ্দল পাথরের মতো দরজা আটকিয়ে রাখার যে অবস্থাটা, এটার নাম যদি গণতন্ত্র হয়, সেই গণতন্ত্রকে আমি বিশ্বাস করি না। সেক্ষেত্রে আমি মনে করি বড় রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য বাধা স্বরূপ। এবং আপনি যে ভারতের কথা বলেছেন, ভারত সে তার সুযোগটা নেবেই, কারণ বাংলাদেশের সমতল ভূমি তার করতলগত না থাকলে তার ভারতীয় অস্তিত্ব থাকবে না, ভারতের ভৌগোলিক পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে সে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের উপরে তার যে পরিকল্পনা সেটা সে বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি, আমাদের মধ্যে যদি সামান্যতম দেশপ্রেমিকের রক্ত বহমান থাকে, তাহলে আমরা এই আগ্রাসনকে মেনে নিতে পারি না। এবং যারাই এই আগ্রাসনকে মেনে নেয় তাদের রক্তে ভেজাল রয়েছে, তাদের রক্তে দেশপ্রেমিকতা নাই। আমি এর থেকে খারাপ শব্দ আর উচ্চারণ করতে পারলাম না। এখন শেখ হাসিনা এবং তার দল যে রাজনীতিটা করছে, এটা তার আদর্শের মোতাবেক করতেছে, এবং যারাই এই আদর্শকে মেনে নিচ্ছে, তার সাথে আছে, তারা কিন্তু এটাকে সমর্থন করছে। তারা কিন্তু এই বেগম জিয়াকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, এটাকে কিন্তু সমর্থন করছে। তার দলের ভেতর থেকে কিন্তু এটার বিরুদ্ধে কথা হচ্ছে না। যারাই তারেক রহমানকে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, সঠিকভাবে রাজনীতি করার জন্য ফেরত যাওয়ার জন্য বাধাগ্রস্ত করতেছে, তাকে হত্যা করা হবে, তাকে এনে জেলখানায় করে দেওয়া হবে, তাকে নির্যাতন করা হবে, এইটার পক্ষে কিন্তু তাদের লোকজন কিন্তু এইটার বিরোধিতা করতেছে না। বাংলাদেশে যে ভেজাল হচ্ছে, ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এইটার বিরুদ্ধে কিন্তু তার দলের লোকজনের কথা বলতেছে না। তার মানে আওয়ামী লীগের পুরো রাজনীতিটা হচ্ছে আজকে এইগুলোর পক্ষে।
এটা তাদের স্ট্যান্ড এবং তাদের জন্য তাদের লোকেরা আছে। কিন্তু এইটার বিরুদ্ধে আমরা যারা অবস্থান করতেছি, আমরা কিন্তু আমাদের সঠিক জায়গায় নাই, আমরাও কিন্তু ভুল করতেছি, আমরাও কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তেছি না। এবং যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান না করবেন, যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে নেতৃত্বের উন্নয়ন প্রক্রিয়া বহাল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বাইরে আপনি যেতে পারবেন না। এবং যতক্ষণ পর্যন্ত যেতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বিপর্যস্ত অবস্থায় থাকবেন, আমরা বিপর্যস্ত অবস্থায় থাকবো। এবং দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদীরা আগামী দিনেও এই বিপর্যয়কে মোকাবেলা করতে হবে। এবং এই ইবলিসদের, ভারতীয় ইবলিসদের যারা এই আমাদের বাংলাদেশে আছে, তাদের জয়লাভ কিন্তু অব্যাহতভাবে থাকবে আমাদের ভুলের জন্য। নিরুনিরা, আপনার প্রতি আমার শেষ প্রশ্ন। ইদানিং সামাজিক মিডিয়া বা বিভিন্নভাবে একটা কথা প্রচার হচ্ছে যে জনাব তারেক রহমানকে একজন কনভিক্টেড ইন্ডিভিজুয়াল দেখিয়ে রাজনৈতিক দল তারা পরিস্থিতিটাকে এমন পর্যায়ে নেবে যে হাসিনা শেখ বলবে যে এই দলের প্রধান যদি একজন কনভিক্টেড মানুষ হয়, ওই দলের রেজিস্ট্রেশন থাকবে না। এ ধরনের একটা ষড়যন্ত্র চলছে, বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। এখন এই মুহূর্তে আমি শুনেছি উনি আইসিইউতে আছেন, ওনাকে মেরে ফেলার সমগ্র তৎপরতা হাসিনা শেখ ভারতের কোরিওগ্রাফে ঠিক মতো সাজিয়ে রেখেছেন। তারেক রহমানকে দেশে যেতে দেয়া হচ্ছে না। এমনকি আপনার দলেরই অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতীয় এই প্রচেষ্টাকে, অপতৎপরতাকে সমর্থন করে দিনের বেলা বিএনপি করে, রাতের বেলা গিয়ে তারা আওয়ামী লীগ করে। আমি আপনাকে রেসপন্ড করতে বলবো না বা গালি দিতে বলবো না যে কারা এর সাথে জড়িত আছে। বিষয়টা যদি সত্যি হয়, আপনি বিষয়টাকে আপনার দলের জন্য কতটা অশনি সংকেত হিসাবে দেখেন, নাকি আপনি বিষয়টাকে ডিফারেন্ট ওয়েতে দেখেন? বিষয়টা ডিফারেন্ট ওয়েতে দেখার সেটা আপনি এতক্ষণ যেটা বলেছেন বা আমার চিন্তা ধ্যান ধারণাতে যেটা আসে যে এই ভারতের প্রিসক্রিপশনে সবকিছু চলছে এবং সেখানে যারা এই প্রিসক্রিপশন যাদের কাজে লাগছে, এই প্রিসক্রিপশন যারা অ্যাকসেপ্ট করছে, তারা উইনার, তারা উইন করেছে। এবং এ ধরনের যে একটা শখ ভারত করে রেখেছে, সেটা আমার দলের লিডাররা অবশ্যই জানে। কারণ এখানে যদি রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করা হয়, একটা এত বড় একটা দল বিএনপি, সেখানে তো না জানার কথা না। এবং এজন্য যখন আমরা শুনেছি, সেক্ষেত্রে দলীয়ভাবে আমাদের যে অবজেকশন দেওয়ার দরকার সেটা তো হচ্ছে না। যেহেতু হচ্ছে না, সেখানে আমার ধরে নিতে হবে এই প্রেসক্রিপশন আমাদের মধ্যেও অ্যাকসেপ্ট করা হয়েছে। এখন যেটা এই দলীয়ভাবে যে অবজেকশন যেটা দেওয়া দরকার, সেটা আমার একার দ্বারা তো সম্ভব হবে না। এখানে যেটা হচ্ছে, যতই আমি বলি যে এটা আমি মানি না, মানবো না, মানা সম্ভব না, সেটা বললে তো হবে না। কিন্তু ওই যে গোড়ায় প্রিসক্রিপশন যাকে যাকে ধরানো হয়েছে, যারা অ্যাকসেপ্ট করেছে এবং এই প্রিসক্রিপশনের রোগে যারা পড়েছে, যারা রোগ মুক্ত হয়েছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আজকে আমার ম্যাডামের এই পরিণতি যে হয়েছে, এজন্য যারা দায়ী, যেমন আগে বলেছিলাম যে আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে এত মৃত্যুবার্ষিকী হয়, কিন্তু কোনো একটা মৃত্যুবার্ষিকীতে আমি বলেছিলাম যে আমি তার হত্যার বিচার চাই এবং আমি বিচার শুরু করব। তখন আমার কিছু লিডারদেরকে জানানোর পরও আমি কোথাও থেকে কোনো সাড়া পাইনি। তো তদ্রূপ ভাবে আমরা দেখতেছি চোখের উপরে যে ঘটনা ঘটতে যাচ্ছে, অলরেডি ঘটানো হয়ে গেছে। আজকে যেভাবে তাকে ইনজেক্ট করা হয়েছে, বিষ প্রয়োগ করা হয়েছে, তাকে অসুস্থ করা হয়েছে, তাকে মৃত্যু পথযাত্রী করা হয়েছে, এই অবস্থায় তার সন্তান তার পাশে নেই, এটা কতখানি একজন মা হিসাবে আমার কাছে কষ্টকর, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তদ্রূপ ভাবে আজ যদি আমার দলীয় লিডার, কর্মী সবাই যদি এখনো মাঠে আপনারা রাজপথে ঝাঁপিয়ে না পড়েন, আপনাদের আমি বলে আর কিছু শেষ করতে পারবো না। আজকে যদি এই দেশের প্রতি আপনাদের বিন্দু মাত্র এই বাংলার মাটির প্রতি মায়া থাকে, আমি বলবো সবাইকে সবকিছু বাদ দিয়ে রাজপথে নামা, রাজপথে থাকা, যে কোনো অবস্থাতে এই প্রিসক্রিপশন গ্রহণ করা যাবে না। আমি যদি দেখি এই প্রিসক্রিপশন কার কাছে গেছে, আমার দ্বারা সম্ভব হলে আমি সেটা অবজেকশন দেব,
প্রোটেক্ট করব, কিভাবে সুস্থ রাজনীতিতে টিকে থাকা যায়। ধন্যবাদ জেকব সাহেব, এবং ধন্যবাদ আজকে মিলিয়ন টিভির কর্ণধার এবং দর্শক যারা আছেন। এতক্ষণ আমরা কথা বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, নিরুনিরা she just ran ahead of the horse, ঘোড়ার আগে দৌড়ানো শুরু করেছেন। উনি ওনার কথা শেষ করেছেন, অনুষ্ঠান শেষ করেনি। তো যাই হোক, শেখ মহিউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিষয়টা এমন না যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে একমত হতে হবে, কিন্তু সৌজন্যতা বজায় রেখে আলাপ আলোচনাটায় পার্টিসিপেট করা এবং আলাপ আলোচনার পরে হ্যান্ডশেক করা, এটা হচ্ছে সৌজন্যতাবোধ। সুস্থ রাজনীতি, সুস্থ আলাপ আলোচনা, রাজনৈতিক সংলাপ এভাবেই হয়। মারামারি, ধরাধরি, মাথায় বাড়ি, প্রতিপক্ষ থাকবে, শত্রু নয়। কিন্তু আমাদের এখন শত্রু আছে। সো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লন্ডন থেকে নিউ ইয়র্কে এসেছেন আজকের রোববার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মেলানিয়াম টিভির কর্ণধার নূর মোহাম্মদ তপাদার ভাই আমাদেরকে অ্যাকোমোডেট করেছেন রোববারে, ওনাকেও ধন্যবাদ। নিরুনিরা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অসম্ভব ভালো কথা বলেছেন আজকের। ইউজুয়ালি আপনি এত ভালো কথা বলেন না, বাট ভালো কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমি যদি সামারাইজ করি সাবজেক্টটাই, আমরা শুরু করেছি কোথায়? দেশের রাজনীতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? না, কখনোই পায়নি। আমি একটা বিষয় ওয়াকিফাল। আমাকে জিয়া রহমান সাহেবের শাসনামলে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের মহাপরিচালক ছিলেন হাকিম সাহেব। উনি কথায় কথায় একটা বলেছিলেন যে জিয়া রহমানের আলটিমেট রাজনৈতিক গোল ছিল রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় কিনা বাংলাদেশে, এবং উনি এই বিষয়টাকে করতে গিয়ে উনি ওটাকে কি বলে, শিক্ষা কমিশন গঠন করেছিলেন শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্টের জন্য, আবার রাজনৈতিক স্কুল খুলেছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যোগ্য মানুষদেরকে পিক করা শুরু করেছিলেন রাজনীতিটাকে প্রমোট করার জন্য। এবং উনি একসময় একটা কথা বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স এ ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই কথাটাকে ব্যাখ্যা করা হয় ভুল হিসাবে। উনি কি বলেছিলেন জানেন? গতানুগতিক রাজনীতিতে যারা ধনী হওয়ার জন্য রাজনীতি করেন দুর্নীতির মাধ্যমে, তাদের জন্য রাজনীতি আমি ডিফিকাল্ট করব, কিন্তু যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অভিজ্ঞতার আলোকে যারা রাজনীতি করবেন, তাদের রাজনীতিকে উনি ডিফিকাল্ট করার কথা বলেন নাই। তো এ কথা সত্য, এটা সর্বজন বিদিত যে জিয়া রহমান চেয়েছিলেন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক একটা রাজনীতি গড়ে উঠুক। এই সময় এসে বর্তমান ব্যবস্থায় আমরা একটা জিনিস দেখছি, ভারত প্রেসক্রিপশন দেবে। মহিউদ্দিন সাহেব আর একটা ভালো কথা বলেছেন, ভারত তাদের রাষ্ট্রকে টিকানোর জন্য যা করা দরকার সেটা বহির্বিশ্বে করবে, আন্তর্জাতিক অঙ্গনেও করবে। এটা ভারতের কাজ, তাদের দেশকে টিকানো। কিন্তু ভারতের কাজ তাদের দেশকে টিকানো, আমাদের কাজ কি ওই কাজে সহায়তা করা, নাকি আমাদের দেশের ওয়েলফেয়ার এবং এক্সিস্টেন্স আমাদের রক্ষা করা? আমরা কি করছি? ভারতের প্রেসক্রিপশনে আমাদের মূল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে করতে এমন পর্যায়ে নিয়ে এসেছি, এখন হাসিনা শেখের ভাষণের জন্য পরীক্ষা ক্যান্সেল করা হয়, হাসিনা শেখের রাজনৈতিক সমাবেশে লোক না থাকায় স্কুল কলেজের মেয়েদেরকে ছেলেদেরকে ধরে ওই মিটিং এ নিয়ে জনসংখ্যা হিসাবে দেখানো হয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ডাবল প্রমোশন দিয়ে মেধা শূন্য করার ব্যবস্থা করা হয়। আর রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না। বাংলাদেশের বর্তমানে প্রাতিষ্ঠানিক রাজনীতির সংজ্ঞা হলো জয় ভারত মাতা, হরিবল। এটা হলো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রাজনেতা, জয় মোদি। এটা হলো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রাজনীতি। এবং সার্বিক ক্ষেত্রে আমরা যে কথাগুলো বললাম, যে বিএনপির ব্যর্থতা, বিএনপির সফলতা, জামাতের সফলতা ব্যর্থতা। নিরুনিরা একটা কথা বলেছে
যে আপনি তো জামাত ইসলামীকে পছন্দ করে কথা বলেছেন। আমি নিরনিরার এই কথাটাকে সবশেষে আমি উত্তর দেই এইভাবে, কোনো একটা জিনিস সুন্দর, কিন্তু ওই জিনিসটা আমার না, অন্য একজনের। আমি এই সুন্দর জিনিসটাকে আমি সুন্দর বলবো, ওটার মালিকানা আমার থাকুক, জারি থাকুক। আমি জামাত ইসলামীর সাংগঠনিক তৎপরতাকে, জামাত ইসলামীর সাংগঠনিক অবস্থানটাকে ভালো বলেছি এজন্য কারণ স্ট্রাকচারালি তারা শক্তিশালী। কতটা শক্তিশালী জানেন? একটা রাজনৈতিক দলের মূল ভিত্তির উপরে নির্ভর করে যদি কোনো একটা দেশে ব্যাংক প্রতিষ্ঠা হয়, হসপিটাল প্রতিষ্ঠা হয়, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা হয়, স্কুল প্রতিষ্ঠা হয়, লক্ষ লক্ষ জব তৈরি করা হয়, ওই রাজনৈতিক দলের তৎপরতাকে, সাংগঠনিক শক্তিশালী অবস্থানটাকে স্বীকৃতি না দেওয়া বোকামি। আমার পছন্দ এবং না পছন্দের কিছু না, কারণ ওটা সুন্দর। বাংলাদেশে দ্বিতীয় আর কোন রাজনৈতিক দল নাই যারা বলতে পারবে আমাদের অর্জন এগুলো। সাংগঠনিক দিক থেকে আমি যে কথাটাকে বলেছি, আওয়ামী লীগ সবচেয়ে বড় সাংগঠনিক শক্তিশালী দল এই জন্য কারণ তারা রয়ের দ্বারা নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক দল। যদিও বাহ্যিক দৃষ্টিতে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল, মূলত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক কোনো দল না। 1948 সালে না জন্য 42 সালে, আমি ভুল বলেছি, 42 সালে যেভাবে দেখানো হয়েছিল যে ছাত্রলীগ যেভাবে তৈরি হয়েছে, আওয়ামী লীগ একইভাবে তৈরি হয়েছে। আমি মাওলানা ভাসানীর আমলের রাজনীতির কথা বলছি না, আমি 71 সালের পরের রাজনীতি অথবা 60-এর দশকের রাজনীতির কথা বলছি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি এই কথাটাকে আরো দীর্ঘায়িত করতে পারি, কিন্তু আপনাদেরকে আর বিরক্ত করব না। এই রোববার আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হোপফুলি ইন দ্য ফিউচার মেলানিয়াম টিভিতে স্পেশাল এডিশন উইথ জেকব মিল্টন, এ ধরনের একটা টক শো আমি যদি সময় পাই হয়তো আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।